আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী বাদ রেখে আসুক মাঠে টিকতে পারবে? বাংলাদেশের মানুষ তাদেরকে তারা নিজেরাই অবশ্য বলে দেশ ছাড়া করবে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে উমরা করতে গেছিলেন, আপনার কি মনে নাই যে এয়ারপোর্টে তার প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে যাচাই করা হয়েছে? কোর্টে কি মামলা ছিল? কোর্টে নিষেধাজ্ঞা ছিল? আজকে সরকারের মন্ত্রীরা আপনারা বলার চেষ্টা করেন ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা ছিল না। আপনি তাকে চেক করলেন, তার মতো একজন বেঞ্জি যখন চলে গেল তখন আপনি চেক করলেন না যে তার লাগেজে কি ছিল, তার ব্যাগে কি ছিল, তিনি এতগুলো দুর্নীতি হচ্ছে, এগুলো কি জানার কথা না যৌক্তিকভাবে? জনাব ওবায়দুল কাদের গোস্বা করেছেন। গোস্বা করার কারণ হচ্ছে উনি বেনজির আর আজিজ থেকে মুক্তি পাচ্ছেন না। সাংবাদিকদেরকে যাই বলুন না কেন সেই ইস্যুটা সামনে নিয়ে আসা হয়, এটা নিয়ে রীতিমতো ক্ষোভ উষ্মা প্রকাশ করেছেন তিনি। দিল্লিতে ক্ষমতার একটা পট পরিবর্তন হলো, মানে আগে যে মোদী সরকার এককভাবে দিল্লি চালাতেন সেই জায়গাতে একটি কোয়ালিশন সরকার হলো নতুন লোকসভা নির্বাচনের মাধ্যমে। সেখানে চন্দ্রবাবু নাইডু, ভারতের খুব নামকরা রাজনীতিবিদ, এবং নীতিশ কুমার যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং লালু প্রসাদ যাদবের খুবই অপোনেন্ট, এই দুজনের সহযোগিতা নিয়ে একটি কোয়ালিশন সরকারের যে সূচনা করলো মিস্টার নরেন্দ্র মোদী, তার সেই মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হয়ে গেল। আওয়ামী লীগ পারলে পুলিশ ছাড়া মাঠে আসুক, দেখি তাদের কত হিম্মত আছে। জোনায়েদ সাকি একটি বক্তব্যদের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এবং কি আজিজ বেনজির ইস্যুতে সাংবাদিকরা কেন বারে বারে একই কথা তুলে ধরে, গোস্বা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রিয় দর্শক শ্রোতা, তার সাথে আরও দুটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো গোলাম মোল্লা রনি সাহেবের একটি বক্তব্য এবং আজিজ বেনজির আহমেদ যে দেশ ছেড়ে পালিয়েছে। ফখরুল আহমেদ যখন দেশ থেকে বিদেশ গিয়েছিল তাকে সার্চ করা হয়েছিল যে তার সাথে কি আছে, তার নামে তো মামলা ছিল না, কিন্তু আজিজ বেনজির যখন পালিয়ে গেল কেন তাকে সার্চ করা হলো না? প্রিয় দর্শক, একটি লাইভ টকশোতে তুমুল আলোচনা শুরু হয়েছে। এবং সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো মোদির শপথে শেখ হাসিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিল দিল্লিতে এবং দিল্লিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। চীনের মাথায় হাত, আওয়ামী লীগ কী হারালো কী পেল, এমন টাইটেলে আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, শুনতে থাকুন আর শেয়ার করে দিবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী বাদ রেখে আসুক মাঠে টিকতে পারবে? বাংলাদেশের মানুষ তাদেরকে তারা নিজেরাই অবশ্য বলে দেশ ছাড়া করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় এই বক্তৃতা দেন না যে যদি ক্ষমতা থেকে তারা বিদায় হন তাহলে নাকি তাদের সমস্ত বাক্সপেট্রা নিয়ে পালাতে হবে, সময় অতিক্রম করছে। একটা দল ক্ষমতা দখল করে এই রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। পুরো দেশকে তারা নিজেদের কেবল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজকে বাজি ধরেছে। আমরা 2014 সালের পরপরই যখন তারা 153 জন বিনা ভোটে নিজেদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলো, এমনকি নির্বাচনের যে দিন তারা ঠিক করেছিল 5ই জানুয়ারি, সেই 5ই জানুয়ারির বেশ 2 সপ্তাহ আগেই আমরা দেখলাম সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ নিজেদের করায়ত্তে নিয়ে আসলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন, এবং সেই রকম একটি নির্বাচন নাম দিয়ে ক্ষমতার নবায়নকে, যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখের 2-3 দিন আগে বললেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, এটা হোক, এরপরে তিনি একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন। কিন্তু আমরা দেখলাম যে না, 5 তারিখ পার করেই ওনার সুর বদলে গেল। উনি পুরো ক্ষমতা দখলে রেখে সব কিছু চালাতে চান, নির্বাচনের কাছে যাওয়ার ওনার কোনো ইচ্ছা নাই। এইভাবে ক্ষমতা চালানোর শক্তি কোথায়? তারা কি এইভাবে ক্ষমতা চালাতে পারে? আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী বাদ রেখে আসুক মাঠে টিকতে পারবে? বাংলাদেশের মানুষ তাদেরকে তারা নিজেরাই অবশ্য বলে দেশ ছাড়া করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় এই বক্তৃতা দেন না যে যদি
ক্ষমতা থেকে তারা বিদায় হন, তাহলে নাকি তাদের সমস্ত বাক্সপেট্রা নিয়ে পালাতে হবে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে উমরা করতে গেছিলেন, আপনার কি মনে নাই যে এয়ারপোর্টে তার প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে যাচাই করা হয়েছে? কোর্টে কি মামলা ছিল? কোর্টে নিষেধাজ্ঞা ছিল? আজকে সরকারের মন্ত্রীরা আপনারা বলার চেষ্টা করেন ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা ছিল না। আপনি তাকে চেক করলেন, তার মতো একজন বেঞ্জি যখন চলে গেল তখন আপনি চেক করলেন না যে তার লাগেজে কি ছিল, তার ব্যাগে কি ছিল, তিনি এতগুলো দুর্নীতি হচ্ছে, এগুলো কি জানার কথা না যৌক্তিক ভাবে? সরকারের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেভাবে দুটি পত্রিকা প্রকাশ করেছে এবং এগুলা সরকার কিন্তু বেশ খানিকটা সময় নিয়েছে। সরকার সময় নেওয়ার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্নীতি দমন কমিশন এই ব্যবস্থাটা নিয়েছে। 18 তারিখে থাকলে আমাকে বলেন তো, 18 তারিখে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত 18 এপ্রিলে যে আমরা বেঞ্জিরের এই সমস্ত দুর্নীতি তদন্ত করবো, চিঠি দেওয়া হলো তাদেরকে। তারপরে 18 থেকে 4 তারিখে সে দেশ ত্যাগ করলো। 18 থেকে 4 তারিখ কয়দিন ভাই? 16 দিন বা 15 দিন। এই 15 দিনের মধ্যে সে 30টা ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল, সে 30 লক্ষ টাকার এফডিআর ভাঙলো, ভাটারাতে একটা বাড়ি বিক্রি করলো, সরকার কিচ্ছু জানে না। এটা বিশ্বাস করতে পারেন? দেখেন, আমি ফরাদ ভাই যে প্রশ্নটা উত্থাপন করেছেন উনি যথার্থই বলেছেন যে আপনি পারবেন না, আপনার মুরুদ নাই, আপনি বসেন কেন। কিন্তু প্রশ্ন হলো যে এই মুরুদহীন মন্ত্রী নিয়োগ করার প্রেক্ষাপট বাংলাদেশে কে তৈরি করলো, সেটাও কিন্তু ফরাদ ভাইকে ভেবে দেখতে হবে। এরকম তো আমাদের মন্ত্রীদেরকে আমি দেখিনি, যার অধীনে এত দুর্দান্ত প্রতাপশালী একজন আমলা, যিনি সিভিল কোর মধ্য দিয়ে 2001-11 তৈরি করলেন, জনতার মঞ্চ অথবা তৎকালীন মন্ত্রী হওয়ার সত্ত্বেও তাদের কিছু করতে পারেননি। টপের সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল, যে কারণে মন্ত্রীও তার বিরুদ্ধে কথা বলবার সাহস পায়নি। হাসনাত ভাই যদি আমাকে 10 সেকেন্ড, হাসনাত আলী ভাই যদি আমাকে 10 সেকেন্ড সময় দেন তাহলে একটু ঠিক আছে। হাসনাত আলী ভাই ভালোই বলেছেন, কিন্তু সমস্যাটি কোন জায়গায় যে নিয়োগদাতা তো জানতেন না যে ওনারা এত মেরুদণ্ডহীন। আগে থেকে কি জানতেন? দায়িত্ব দেওয়ার পরে বুঝতে পেরেছেন মেরুদণ্ডহীন না। এই যে মেরুদণ্ডহীন জানলেন, জানার পরে কি ওনাকে নমিনেশন দেওয়া থেকে সরকার বিরত ছিল? যখন জানলেন যে মেরুদণ্ডহীন, মন্ত্রী তো করে নাই। হাসনাত ভাই মন্ত্রী তো আর করে নাই না, কিন্তু এমপি তো বানায়নি। এমপি তো আমি বলেছি হ্যাঁ, নমিনেশন দেওয়ার সময় বিবেচনা করা দরকার ছিল। আমি অবশ্যই বলি ছোট করে একটা কথা, আমি ফরাদ ভাইয়ের সাথে একমত, আমি সরল ভাইয়ের সাথে একমত যে পুলিশে একজন বেঞ্জিন নেই এবং সেনাবাহিনীতেও একজন আজিজ নেই। নিশ্চয়ই এগুলো প্রশ্ন জাতি করছে এবং দেখছে। একটি হলো যে একটি সরকার যখন 15 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকে, তখন যদি আপনি তৈয়ব সাহেব আর এই যে কি আমার ভাই বললেন সাবেক আইজিপি, 15 বছরে আপনি বেগম খালেদা জিয়ার বিচার করলেন, তারেক রহমানের বিচার করলেন, জোবাইদুর রহমানের বিচার করলেন, তাদের চেয়ে কি এই সাবেক আইজিপিরা বেশি শক্তিশালী ছিল? আমি কিন্তু এই 30 বছরের শিক্ষকতা জীবনে যে সমস্ত আইজিপির নাম বললেন, আমি জানি না ওনারা দুর্নীতি করেছে কি করেননি, আজকে নতুন করে শুনলাম। তাদের বিচার ওনারা করলেন না কেন? তদন্ত করলেন না কেন? কেউ কি বাধা দিয়েছিল? বেগম খালেদার মতন সাবেক প্রধানমন্ত্রীকে ঘর ছাড়া করলেন, বাড়ি ছাড়া করলেন, কেউ কি বাধা দিতে পেরেছিল? পারেনি। এগুলো প্রশ্ন আসলে মানুষকে না বিশ্বাসযোগ্য করে বলা যায় না আর কি। তবে যদি হয়ে থাকে সময় এখনো সরকার বিচার করতে পারে, তাদের তদন্ত করে বিচার করতে পারে। তবে সমস্যা অন্য জায়গায়, যে আমরা আসলে যে কোনো ঘটনা ঘটলে একজন আরেকজনকে দোষ দেই। ফরাদ ভাইয়ের মতো করে একরকম করে বলে, আমি আমার মতো করে একজন করে বলার চেষ্টা করি। মাঝখানে হয় কি, মাঝখানে সাগর ভাই আপনি অপরাধ করে ফাঁক করে চলে যান, আপনাকে আর তাস করা যায় না। আমরা তখন কেউ বিএনপির লোক বানাই দিই, কেউ আওয়ামী লীগের লোক বানাই দিই। সমস্যা হলো ওই জায়গায়। দেখেন, পুলিশ বাহিনীর অনেক ভালো কাজ আছে। কোভিডের মধ্যে পুলিশের কিন্তু অনেক চমৎকার কাজ ছিল, তারা জীবন বাজি রেখে এবং প্রায় 40-50 জনের মতো জীবনও তারা দিয়েছে এই কোভিডের মধ্যে। কিন্তু তারপরেও একজন বেঞ্জিত সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকারের সহায়তা ছাড়া, সরকারের সমর্থন ছাড়া তৈরি হতে পারে, এটা আমি কখনো মনে করি না। যেটা ফরাদ ভাই কিছুক্ষণ আগে বলছেন যে সেই সরকারের আমলে সত্যি যদি এই যে 2 জন সাবেক আইজিপির নাম বললেন, সেটা তো ওই সরকার তো তার দায় থেকে এড়াতে পারে না, একদম এড়াতে পারে। সরকার কিন্তু দায় নিতে হবে। কিন্তু ফরাদ ভাই, আজকে যে বেঞ্জি সাহেব তৈরি হলো, এর দায় থেকে এই সরকার মুক্ত হতে পারে না কেন? যত করেই বলি না কেন, পারে না। আপনি আজিজ সাহেবের ব্যবস্থা নিচ্ছে, সেটাকে কিভাবে? সরকার তো পুলিশের যতজন অপরাধী আছে তাদের সরাসরি বিচারের সম্মুখীন করছে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করে সর্বোচ্চ বিচারের করবে বলছে। ঠাকুর ভাই, আমি এই কথাটা বিশ্বাস করতে পারলে আমি একজন নাগরিক হিসেবে খুব খুশি হতাম। আজকে মহিউদ্দিন খান আলমগীর সাহেব বলছেন যে তার ডাইরেক্টর চেঞ্জ করে দিয়েছে। এই মহিউদ্দিন খান আলমগীর সাহেব তার ফার্মার ব্যাংকে গিলে খেয়ে ফেলেছে, সরকার বিচার করেছে? আমাকে বলেন তো কেমন? এই 96 শেয়ার মার্কেটটা ধ্বংস করে দিয়েছে। কত তরুণের স্বপ্ন খান হয়ে গেছে এই মতিঝিলের এই জায়গাতে। সেই ধর্মের ব্যাপারে বিচার হয়েছে? তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত চার্জশিট হয়েছে? হয়নি তো। একজন সাবেক মন্ত্রী 263টা বাড়ি উদ্ধার হলো, একটি প্রশ্ন পর্যন্ত করেছেন আপনি? করেননি তো। আসলে ঘটনা হলো যে সরকারের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেভাবে দুটি পত্রিকা প্রকাশ করেছে এবং এগুলা সরকার কিন্তু বেশ খানিকটা সময় নিয়েছে। সরকার সময় নেওয়ার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্নীতি দমন কমিশন এই ব্যবস্থাটা নিয়েছে। 18 তারিখে থাকলে আমাকে বলেন তো, 18 তারিখে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত 18 এপ্রিলে যে আমরা বেঞ্জিরের এই সমস্ত দুর্নীতি তদন্ত করবো, চিঠি দেওয়া হলো তাদেরকে। তারপরে 18 থেকে 4 তারিখে সে দেশ ত্যাগ করলো। 18 থেকে 4 তারিখ কয়দিন ভাই? 16 দিন বা 15 দিন। এই 15 দিনের মধ্যে সে 30টা ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল, সে 30 লক্ষ টাকার এফডিআর ভাঙলো, ভাটারাতে একটা বাড়ি বিক্রি করলো, সরকার কিচ্ছু জানে না। এটা বিশ্বাস করতে বলেন? এটা বিশ্বাস করতে হলে খুবই খুশি হতাম, কিন্তু বিশ্বাস করতে তো মন সায় দেয় না। তারপরে তার মতো একজন লোক, যাকে রাষ্ট্র প্রায় 6 জন বোধহয় পোশাকহীন পুলিশ দিয়েছে বাংলাদেশের ইতিহাসে, বলে তিনি বোধহয় 30 নম্বর আইজিপি। কোন আইজিপি কে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয়নি, তাকে সশস্ত্র 6 জন পুলিশ দেওয়া হয়েছে, সরকারি গাড়ি দেওয়া হয়েছে। আপনার আমার ট্যাক্সের টাকায় সেই গাড়ির তেল
খরচ করা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তিনি এয়ারপোর্টে গেছেন, এই পুলিশি প্রোটেকশন ছাড়া কি এয়ারপোর্টে গেছেন? জাননি তো। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যেমন বলেন আমি জানি না বা আমাদের কাছে খবর নাই, এটা তো হয় না কখনো, এটা বিশ্বাসযোগ্য না। তাহলে আপনি বিচার করবেন, দৃশ্যমান তো কোনো কর্মকাণ্ড দেখি না, চলে গেল, নীরবে চলে গেল, আপনি যেতে দিলেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে উমরা করতে গেছিলেন, আপনার কি মনে নাই যে এয়ারপোর্টে তার প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে যাচাই করা হয়েছে? কোর্টে কি মামলা ছিল? কোর্টে নিষেধাজ্ঞা ছিল? আজকে সরকারের মন্ত্রীরা আপনারা বলার চেষ্টা করেন ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা ছিল না। আপনি তাকে চেক করলেন, তার মতো একজন বেঞ্জি যখন চলে গেল তখন আপনি চেক করলেন না যে তার লাগেজে কি ছিল, তার ব্যাগে কি ছিল, তিনি এতগুলো দুর্নীতি হচ্ছে, এগুলো কি জানার কথা না যৌক্তিক ভাবে? তারপর আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সাহেব, উনি জাস্ট কয়েকদিন আগে ইন্ডিয়া যাচ্ছেন হাঁটুর চিকিৎসা করার জন্য, আপনি এয়ারপোর্ট থেকে ফিরে দেননি তাকে? তার বিরুদ্ধে কি মামলা ছিল? তার বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা ছিল? সাগর ভাই, এগুলো বিশ্বাস করতে পারলে খুব ভালো লাগতো জানেন, কিন্তু বিশ্বাস তো করা যায় না। আজকে দেখেন আজিজ আহমেদ সম্পর্কে আমার আমি কিন্তু এই যে পুলিশের গুলিতে তাহলে পুলিশ নিহত বা তারা যে একজনকে আরেকজন হত্যা করলো, এর পেছনে কি কারণ বলে মনে করেন? এগুলি কি একটা মনস্তাত্ত্বিক বিপর্যয়ের কারণ বলে মনে করেন? দেখেন সাগর ভাই, মানুষের মধ্যে যখন বঞ্চনা, আমি একটা ছোট্ট করে একটা কথা বলি। আমার বাড়িতে দুটো বিড়াল আছে, আমার মিসেস বিড়াল পালতে খুব পছন্দ করেন আর কি। একজন মার একজন তার সন্তান, কিন্তু মাটা একটু বেশি নার্সিং পায় বা একটু বেশি সাপোর্ট পায় আমার মিসেসের কাছ থেকে। যখনই এই বাচ্চাটা ছাড়া হয় তখন প্রথম তার আক্রমণের লক্ষ্যবস্তু পরিণত হয় কিন্তু তার মা, তার আপন মা, যার পেট থেকে সে হয়েছে। কেন? সে মনে করে যে সেই বিড়ালটা আমার ঘরে ঘুমায়, সেখানে অনেক রকমের সুযোগ সুবিধা, কিন্তু ওই বিড়ালটি তার বাচ্চাটা সে অন্য ঘরে ঘুমায়, সেখানে এতগুলো সুযোগ সুবিধা সে পায় না। আজকে পুলিশ কেন, সরকারের প্রত্যেকটি প্রশাসন যন্ত্রের সাথে প্রাপ্তি আর অপ্রাপ্তির যে দ্বন্দ্বটা, এটা যে কত প্রকট হয়ে গেছে সাগর ভাই, কত প্রকট। আমি আমার কথা বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি আইবিএতে চাকরি করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার ডাইরেক্টর হওয়ার কথা আইনে বলা আছে যে কোনো প্রফেসর অ্যাকর্ডিং টু দ্য সিনিয়রিটি তিনি 3 বছর করে ডাইরেক্টর হবেন। গত 12 বছর আমাকে ডাইরেক্টরশিপ দেওয়া হয়। আমাকে যেহেতু ডাইরেক্টর দিচ্ছেন না, আপনি অন্য ডিপার্টমেন্ট থেকে লোককে হায়ার করে এসে ডেপুটেশনে আপনি ডাইরেক্টর নিয়োগ দিচ্ছেন, তাহলে আমার ক্ষোভটা আগে চিন্তা করেন। আমি হয়তো সেটা সংবরণ করতে পারছি, আরেকজন হয়তো সেটা পারে না। আপনি কি জানেন যে এই 15 বছরে কত মেধাবী প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতি পাননি, ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে বাড়িতে বিদায় করে দেওয়া হয়েছে? কত পুলিশের বড় বড় আমার বন্ধু বান্ধব, আমার ছাত্ররা, তাদের ব্যাচমেটরা এডিশনাল আইজিপি হয়ে গেছেন, ডিআইজি হয়েছেন, এসপি হয়েছেন, তার ব্যাচমেট উনি এখন পর্যন্ত এডিশনাল স্কুল আছেন। এই যে ক্ষোভের জায়গাটা, উনি তো দুর্নীতির কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, এক ধরনের অপ্রাপ্তি তৈরি হয়েছে, প্রাপ্তি আর অপ্রাপ্তি। সাগর ভাই, আপনার ব্যাচমেট আপনার জনাব ওবায়দুল কাদের গোস্বা করেছেন। গোস্বা করার কারণ হচ্ছে উনি বেনজির আর আজিজ থেকে মুক্তি পাচ্ছেন না। সাংবাদিকদেরকে যাই বলুন না কেন সেই ইস্যুটা সামনে নিয়ে আসা হয়, এটা নিয়ে রীতিমতো খুব উষ্মা প্রকাশ করেছেন তিনি। উনি কি বলেছেন একটু পড়ি, তারপরে এটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। কেন আসলে বেনজির আজিজকে নিয়েই কথা বলা হয়? উনি বলছেন গণমাধ্যমে সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না, খুব দুর্ভাগ্যজনক এটা। তিনি বলেন গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর 75তম প্লাটিনাম নিয়ে, একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে, ওটাই হলো হেডিং, এটা তো হওয়া উচিত না। তারপরে উনি বলছেন আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম, আপনার ওখানে বেনজির আজিজকে ঢুকিয়ে বারবার, এটা তো প্রথম না। প্রায় দেখি আমি কিছু না বললেই ওই দুইজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতা পাই না, খুব দুর্ভাগ্যজনক এটা। মানে যেটা হয় আসলে ওবায়দুল কাদেরদের ইচ্ছে হয় দেশের সব পত্রিকা সব মিডিয়া বিটিভি হয়ে যাবে। এটা কোনো সন্দেহ নাই, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের মিডিয়া অনেকটা বিটিভিতে পরিণত হয়েছে, এখনো পুরোপুরি হয়নি, কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে ওই জায়গায় চলে গেছে। তার প্রমাণ হচ্ছে জনাব বেনজিরের বিরুদ্ধে সব তথ্য মিডিয়ার কাছে ছিল বলে জনাব মাহফুজা নাম দাবি করেছেন, রাইটলি করেছেন, এটা মিথ্যা বলার কোনো কারণ নাই, কিন্তু সেটা করার সাহস করেন নাই। সুতরাং ডিফ্যাক্টো প্রায় বিটিভিতে সবগুলো মিডিয়া পরিণত হয়েছে, কিন্তু এটা পুরোপুরি বিটিভিতে পরিণত হওয়া দরকার। যেন ওবায়দুল কাদের বলবেন, উনি সাংবাদিকদেরও বলে দেবেন তুমি 75 বছর নিয়ে কথা বলো, তুমি তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলো, এবং পত্রিকাগুলোকে তার মতো করে লিখতে হবে। এই যে সাইকোলজি তৈরি হয়, মানে বহুদিন বলছি জনাব ওবায়দুল কাদের মানে তার ভাষার মতে কাউয়া না, হাইব্রিড না, উনি একেবারে ছোটবেলা থেকে রাজনীতি করা মানুষ, একেবারে গ্রাসরুট থেকে রাজনীতি করতে করতে আজ আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক হয়েছেন, উপর্যুপরিটা 3য়বার চলছে। সেই মানুষটা কাগজে কলমে গণতন্ত্র কি, রাজনীতি কি একটু বোঝার কথা, সাংবাদিকদের সাথে কীভাবে ডিল করার কথা সেটা বোঝার কথা, কিন্তু না, আমরা এখন প্রায়শই তাকে উত্তেজিত হতে দেখি, ক্ষুব্ধ হতে দেখি, তাকে খোঁচা মারা হচ্ছে কিনা সেটা নিয়ে উনি ক্ষুব্ধ হয়ে ওঠেন, খোঁচা মারা প্রশ্ন করা যাবে না, এটাই আসলে হয়। একটা ট্রুলি গণতান্ত্রিক মানুষও যদি থেকে থাকেন, আমি ওনাকে আগেও উনি খুব ট্রুলি গণতান্ত্রিক মানুষ ছিলেন সেটা বলছি না, কিন্তু যদি ট্রুলি কোনো গণতান্ত্রিক মানুষও থাকে, এইরকম একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে যদি তিনি থাকেন, তাকে এরকম স্বৈরাচারী হয়ে উঠতে হয়। তিনি ডিকটেট করতে চান পত্রপত্রিকা কী করবে, কীভাবে করবে, কতটুকু করবে, তাদের মতো যদি হয় তখন তাদের কাছে ভালো লাগে, এর বাইরে কিছু হলেই হবে না। অথচ পত্রিকা কেন এটা করছে? মানে আওয়ামী লীগের 75 বছর পূর্তি হচ্ছে, এটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো আমি। মানে একটা 75 বছরের পুরনো রাজনৈতিক দল কীভাবে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠায় লেগে গেল, কীভাবে মাফিয়ার অংশ হলো, আওয়ামী লীগ নিজেও এখন এককভাবে মাফিয়া না, সেসব নিয়ে একটু আলাদাভাবে কথা বলা দরকার আছে। আজ আর বলছি না, কিন্তু খেয়াল করুন, তার তো বোঝা উচিত কেন পত্রিকা আওয়ামী লীগের মতো একটা দলের 75 বছর পূর্তিকে নিউজ না করে আজিজ এবং বেনজিরকে নিয়ে নিউজ করে। তার ভাষ্য মতে বিরাট সব কথাবার্তা জনাব তারেক রহমানের দুর্নীতি নিয়ে তিনি বলছেন, সেটাকেও পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। কেন? বোঝা দরকার তার।
একটা পত্রিকা দিনের শেষে একটা পত্রিকার আসলে ব্যবসা, নিউজ একটা ব্যবসা, এবং কোন জিনিসটা জনগণ শুনতে চায়, জানতে চায়, দেখতে চায়, দ্যাট ম্যাটার্স নাম্বার ওয়ান। এর সাথে আরেকটা জিনিসও খুব জরুরি, শুধু দেখতে চায়, শুনতে চায়, জানতে চায় বিষয়গুলো যে সবসময় জাতির জন্য গুরুত্বপূর্ণ, নট নেসেসারিলি। অনেক সময় আমরা এমন সব বিষয় নিয়ে গুরুত্ব দেই, গুরুত্ব পাই, আমরা পত্রপত্রিকায় মাঝে মাঝেই বিভিন্ন সেলিব্রিটিদের বিশেষ করে নেগেটিভ নিউজ আমরা দেখব সর্বোচ্চ পঠিত লিস্টে অনেক উপরে থাকে। সো আগ্রহ বা বাজার একটা জিনিস, আবার কখনো কখনো কোনো বাজারপ্রাপ্ত জিনিসও রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন বেনজির আজিজ বাজার পেয়েছে, বাজার পাওয়ার কথা না? এই দুইজন যে অকল্পনীয় পরিমাণ দুর্নীতি রাষ্ট্রের সর্বোচ্চ কিছু পদ ব্যবহার করেছে, এবং এর মধ্যে যারা আজিজের কথা আরেকটু আলাদাভাবে বলা দরকারও আছে। পুলিশ দুর্নীতি করে, পুলিশ চরমভাবে দুর্নীতির সাথে যুক্ত, পুলিশের চিফ করবেন, এগুলো জানা ছিল। এই স্কেলে হবে সেটা হয়তো অনেকে ভাবেন নাই, কিন্তু বাংলাদেশ মিলিটারিকে অ্যাপারেন্টলি একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসাবে জনগণ জানে। কিন্তু সেই মিলিটারির চিফ একজন তার ভাইদের ব্যাপারে 2 নম্বরের কাগজ কি অকল্পনীয় পরিমাণ সম্পত্তি উনি অর্জন করেছেন, সেই তিনি যখন বিজিবি ডিজি ছিলেন তখন থেকে এখন পর্যন্ত, সেগুলো তো ডকুমেন্ট দিয়ে একটা পত্রিকা এস্টাবলিশ নিয়ে ভিডিও করেছি। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটা রাষ্ট্রের আলোচনায় খুবই জরুরি। জনাব ওবায়দুল কাদের যতই বলুন না কেন ওরা আওয়ামী লীগের কেউ নয়, জনগণ বোঝে এসব পদে কারা যায়, কেন যায়। একটা কথা সত্য, আপনি যদি একটা জেনুইনলি সহি সরকার চালাতে চান, আপনি এই পদগুলোতে আপনার পছন্দের মানুষ বসাতে চাইবেন, কারণ আপনার কিছু প্ল্যান আছে, আপনার কিছু এজেন্ডা আছে, পজিটিভ অর্থে বলছি, সেগুলো ইমপ্লিমেন্ট করাতে চাইলে যে মানুষটা আপনার সাথে বেটার রিলেট করে, যে মানুষটা আপনার সাথে বেটার রেজোনেট করে, সেই মানুষটাকে এই দায়িত্ব দেওয়াটা যৌক্তিক, আমি এটাকে অযৌক্তিক বলছি না। কিন্তু এদেরকে দায়িত্বে আপনি বসাবেন শুধুমাত্র অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য। সেটার জন্য এখানে আসলে আপনি যোগ্যতার চাইতে অতি আওয়ামী লীগদেরকে আনেন, যারা চোখ বন্ধ করে আপনাকে সার্ভ করবে, এবং চোখ বন্ধ করে থাকবেন আপনিও তাদের লুটপাটের ব্যাপারে, তাদেরকে যে কোনোভাবে লুটপাট করতে দেবেন, কারণ আপনি তাকে দিয়ে আপনার ডার্টি ওয়ার্ক করাচ্ছেন। সুতরাং এই দুইজনের ব্যাপারে জনগণের আগ্রহ যেমন আছে, এটা এই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই রাষ্ট্রটাকে মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছে, কিভাবে পরিণত করা হয়েছে, সেই জিনিসগুলো ইন এনি কনসিডারেশন আসতে হবে। সুতরাং জনগণ এটা জানতে চায়, এবং এই জানতে চাওয়াটাই মিডিয়া হাইলাইট করছে। এবং জনাব ওবায়দুল কাদেরের ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা থাকলে উনি একটু হলেও বোঝার চেষ্টা করতেন, মিডিয়া যদি তারেকের তথাকথিত দুর্নীতি নিয়ে প্রচুর রিপোর্ট করে, তাতে যদি মানুষ খায়, মিডিয়া কিন্তু ওটা করতো। মিডিয়া ওটা করে 1 ঢিলে 2 পাখি মারতো, তার পত্রিকার নিউজ খেত মানুষ, অ্যাট দ্য সেম টাইম সরকারের সুনজরে থাকতো, নেক নজরে থাকতো। সেই নিউজ না করে এখন নেক নজরে পড়ছে না। তারপরও এই চরম কলিকালেও বাংলাদেশের গণতন্ত্রের তারা সেটা বাদ দিয়ে আজিজ বেনজিরকে নিয়েই আছে। দিল্লিতে ক্ষমতার একটা পট পরিবর্তন হলো। মানে আগে যে মোদী সরকার এককভাবে দিল্লি চালাতেন, সেই জায়গাতে একটি কোয়ালিশন সরকার হলো নতুন লোকসভা নির্বাচনের মাধ্যমে। সেখানে চন্দ্রবাবু নাইডু, ভারতের খুব নামকরা রাজনীতিবিদ, এবং নীতিশ কুমার, যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং লালু প্রসাদ যাদবের খুবই অপোনেন্ট, এই দুজনের সহযোগিতা নিয়ে একটি কোয়ালিশন সরকারের যে সূচনা করলো মিস্টার নরেন্দ্র মোদী, তার সেই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান হয়ে গেল আজকে যে ভিডিওটি করছে এই দিনে। এবং এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও দিল্লিতে ছিলেন। তো পত্রপত্রিকাগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে যে যার মতো করে রিপোর্ট করছে, এবং সেই রিপোর্টের মধ্যেই অনেক ইঙ্গিতপূর্ণ কথা চলে আসে। যেমন প্রায় 8,000 আমন্ত্রিত অতিথি ছিলেন, তার মধ্যে পার্শ্ববর্তী শ্রীলঙ্কার প্রতিনিধি ছিলেন, তারপর মালদ্বীপের প্রতিনিধি ছিলেন, ভুটানের প্রতিনিধি ছিলেন, বাংলাদেশের প্রতিনিধি গিয়েছিলেন, এবং আরও অনেকে। তো এই বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিউজ করছে, আর শেখ হাসিনা যে সেখানে গেছেন তাকে নিয়েও কিন্তু নিউজ হচ্ছে। তো আমরা সামাজিক মাধ্যমে যেটা দেখতে পেলাম সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দিল্লিতে পৌঁছেছেন, তিনি নাকি মানে অন্য প্রধানমন্ত্রী যারা বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত হয়েছেন তাদের মধ্যে সবার আগে, শি ওয়াজ দ্য ফার্স্ট, তিনি সেখানে গিয়েছেন। দ্বিতীয় যেটি জিনিসটা দেখলাম যে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল পুরো সময়টাই তার সঙ্গে ছিলেন। তিনি সাইমা ওয়াজেদ পুতুলের বাসায় গিয়েছেন, এবং এই অনুষ্ঠানে আমরা এই প্রথমবারের মতো ছোট আপা অর্থাৎ শেখ রেহানাকে আমি দেখিনি, অন্য কেউ দেখেছেন কিনা বলতে পারিনি, বাট আমি দেখিনি। কিন্তু সেই তুলনায় পুতুলের সঙ্গে তার যে ছবিগুলো ভাইরাল হয়েছে, এর কারণ হলো পুতুল এখন দিল্লিতে তার যে কর্মস্থল, এবং সেখানে জাতিসংঘের যে অঙ্গ প্রতিষ্ঠান WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটির আঞ্চলিক প্রধান হিসেবে অতি সম্প্রতি পুতুল নিয়োগ লাভ করেছেন। এবং তার এই নিয়োগ লাভের পেছনে দিল্লির এবং নরেন্দ্র মোদী অর্থাৎ দিল্লি প্রশাসনের এবং নরেন্দ্র মোদীর একটা জোর কূটনৈতিক তৎপরতা ছিল। এবং যেই সময়টিতে সাইমা ওয়াজেদ পুতুল সেখানে নিয়োগ লাভ করেন, ওই সময়টিতে আওয়ামী লীগের জন্য এটি খুব দরকার ছিল। এর কারণ হলো যে তখন যদি নরেন্দ্র মোদী সাহায্য না করতেন তাহলে পুতুল এখানে নিয়োগ লাভ করতেন, এবং এটি বাংলাদেশের যে রাজনীতি, যেটিকে আমরা ডামি নির্বাচন বলি, সেই রাজনীতির ডামি নির্বাচনটা একেবারে অনিশ্চিত হয়ে যেত। দিল্লি যে শেখ হাসিনার সঙ্গে নেই এটি প্রমাণিত হয়ে যেত। তো সেক্ষেত্রে দিল্লি সাহায্য করে, সহযোগিতা করে, কূটনৈতিক তৎপরতা চালিয়ে সবাইকে, এমনকি জাতিসংঘের মহাসচিবকে চমকিত করে সাইমা ওয়াজেদ পুতুলকে ওই পদে নিয়োজিত করেছে তিনি দিল্লিতে। কাজেই তার বাসভবনে প্রধানমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রীর হোটেলে তিনি আসছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করেছেন, এই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত দেখা হয়েছে, বৈঠক হয়েছে কিনা বলতে পারবো না, একান্ত দেখা 1-to-1।
বসাবসি হয়েছে, সেখানে কিছু ছবি আসছে, সেখানেও সাইমা ওয়াজেদ পুতুল সেখানে ছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে ছবি সেটি হলো তিনি বর্ষিয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি, সাবেক প্রধানমন্ত্রী, তার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এখানে লালকৃষ্ণ আদভানির সঙ্গে মোদির একটা কিন্তু সম্পর্ক ভালো না, কোনো অবস্থায় সম্পর্ক ভালো না, একেবারে বিপরীত মেরুর একটা রাজনৈতিক যে মেরুকরণ রয়েছে বিজেপির মধ্যে, সেটির নেতৃত্বে রয়েছেন লালকৃষ্ণ আদভানি। তো লালকৃষ্ণ আদভানি, তারপরে যেটা সুব্রমণিয়াম স্বামী, কিছুদিন আগে মারা গিয়েছেন রাম জেঠমালানি, সাবেক বিজেপির যে মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী রাম জেঠমালানি, ওনাদের একটা গ্রুপ আছে। এই টোটাল গ্রুপটা মানে বিজেপি থেকে আউট, কিন্তু তারা এখনও বিজেপির যারা সত্যিকার অর্থে সিনিয়র নেতৃত্ব, তাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা, যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিপরীত পক্ষ, তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়েছে। এবং বাসায় গিয়ে মানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আসেননি তার হোটেলে দেখা করার জন্য, প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে আসাটাই ছিল প্রোটোকলের মধ্যে, কিন্তু তিনি সেই প্রোটোকলটা ব্রেক করে একজন বয়োবৃদ্ধ 90 বা 93 বছর বয়স্ক একজন মানুষ তার সঙ্গে দেখা করে আসছেন, ভালো কথা। তার হোটেলে এসে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দেখা করছেন। তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে যে কুলাকুলি করেছেন এবং সেখানে তার যে আবেগ, সেই আবেগ দেখার মতো আবেগ, ভীষণ রকম। সমস্ত পত্রপত্রিকায় আসছে সোনিয়া গান্ধীকে ধরে তার দিকে যেভাবে তাকিয়ে আছেন, এবং সেখানে তার চোখে, মুখে, ঠোঁটে, নাকে তার যে বিশেষ আবেগ ফুটে উঠেছে, এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এক। 2 নম্বর হলো রাহুল গান্ধীকে তিনি একেবারে জয়কে যেভাবে জড়িয়ে ধরেন বা পুতুলকে যেভাবে জড়িয়ে ধরেন, ঠিক একইভাবে প্রিয়াঙ্কাকে তিনি একেবারে বুকে জড়িয়ে ধরেছেন। তাদের সকলের মুখে ছিল প্রাণ খোলা হাসি, মানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে হাসি ছিল না, কিন্তু আবেগ ছিল। কি যেন বলতে চান, কি যেন জানাতে চান, কি যেন প্রকাশ করতে চান, এইরকম একটা আবেগ। ঠিক সেই আবেগ ঠোঁট দিয়ে বের হয়নি, কণ্ঠনালী দিয়ে বের হয়নি, কিন্তু সেই আবেগটা তার চোখে মুখে ফুটে উঠেছিল। তো এই টোটাল জিনিসগুলো, তিনি এয়ারপোর্টে নামলে তাকে বাদ্য বাজিয়ে, ঢোল বাজিয়ে, আগে যেভাবে নৃত্য নেচে নেচে তাকে একদল মেয়ে অভ্যর্থনা জানিয়েছিল, এবার ঢোল বাজিয়ে বাজিয়ে লাফিয়ে লাফিয়ে ভারতীয় যে ঢুলিরা আছে তারা তাকে অভ্যর্থনা জানালো। এই প্রধানমন্ত্রী মোটামুটি সফরের যে আমার দৃষ্টিতে যে জিনিসগুলো আছে সেগুলো আমার মতো করে বললাম। আর যেটা হলো, তিনি এবার ইন্ডিয়া গিয়েছেন, তার যে নতুন প্রেস সচিব জনাব নাইমুল ইসলাম খান, তাকে নিয়ে গেছেন, এবং নাইমুল ইসলাম খানের যে সফলতা, সেই সফলতা আমরা দেখতে পাবো এবারের সংবাদ সম্মেলনে, এবং একটা সফলতা দেখতে পাবো এইবার এই সফর নিয়ে পত্রপত্রিকাগুলো কী ধরনের ইতিবাচক নিউজ করে তার উপর। তো আমার ক্ষুদ্র যদি বিবেক বুদ্ধি বা বিশ্লেষণ জিজ্ঞাসা করেন যে এই সফরের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কি, এখানে মূল ব্যাপার হলো যে এই সফরটা আমি হলে যেতাম না, দরকার ছিল না। বা আমি এখানে ডক্টর হাসান মাহমুদকে যদি পাঠাতাম, দীপুমণি ম্যাডামকে যদি পাঠাতাম, তাহলে ইভেন বর্ষিয়ার নেত্রী মতিয়া চৌধুরীকে যদি পাঠাতাম, এবং আমার শারীরিক অসুস্থতা বন্ধ যে কোনো কারণে হোক আমি আসতে পারছি না, এই জিনিসটা আমি হলে সেই জিনিসটাই আমি করতাম, এটা আমার জন্য সর্বাঙ্গীন ভালো হতো। এর কারণ হলো এই সময়টাতে দিল্লির যে রাজনীতি এটা অনেকটা উত্তাল। ঠিক এরকম একটা বিপত্তির মধ্যে কিন্তু মস্কোতে গিয়েছিলেন ইমরান খান পুতিনের সঙ্গে দেখা করার জন্য, এবং এটি ইমরান খানের জন্য কাল হয়ে গিয়েছিল। এবং তিনি পুতিনের সঙ্গে যে উদ্দেশ্য নিয়ে এবং যে প্ল্যান নিয়ে, প্রোগ্রাম নিয়ে দেখা করতে গিয়েছিলেন, তাকে রাস্তায় রাস্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঘুরতে হয়েছে, এবং পুতিন খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে দেখা করেছেন। এর কারণ হলো ইউক্রেন যুদ্ধ তখন শুরু হয়ে গিয়েছে, এবং এই বিষয়টি আমেরিকা এতটা নেতিবাচকভাবে নিয়েছে যেটি ইমরান খান এখন জেলে বসে বসে অনুধাবন করছেন। এখন এই যে প্রধানমন্ত্রী এখান থেকে এলেন, উনি যাদের সাথে বৈঠক করলেন, একটি পক্ষকেও তিনি হ্যাপি করতে পেরেছেন, বা একটি পক্ষর সঙ্গে তার যে হৃদ্যতাপূর্ণ সম্পর্কে সফরের মাধ্যমে স্থাপিত হয়েছে, বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটা হয়েছে, বা নতুন সরকারের সাথে হয়েছে, আই ডু নট থিঙ্ক সো। বরং এখানে প্রায় সবগুলোই, আমি যেটা প্রথম দিকে বললাম, এল কে আদভানির সাথে মিটিং, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।